সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির পঞ্চম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সংসার সুখ দুঃখের দুই সুতোই বোনা, বই তো লয়। বিয়ের 1 বছরের মাথায় আমার খোকা হয়েছিল। তারপর 8 বছরের মধ্যে আমাদের সংসারে আর কোনো ছেলেপুলে হয় নাই। ভাসুরের বিয়ে কর্তার বিয়ের বছর আগেই হয়েছিল। প্রথম মনে হতো বড় বউয়ের ছেলে মেয়ে হতে একটু সময় লাগছে। তারপর 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়। যখন ছেলেপুলে হলো না, তখন বোঝা গেল উহাদের আর সন্তান হবে না। ওষুধপত্র করা হয়েছিল বই কি, কিন্তু ক্যারমে সবাই আশা ছেড়ে দিলে। বড় বউ তাইলে বাজা, আর বড় কর্তা আমার আলাপ হলো ভাসুর, উনি কোনোদিনই মাথা ঘামাইলে না। সে তো সংসারের কোনো কিছুতেই থাকতো না। সেজুদেওরের বিয়েটাও হলো অনেক পরে। তার বিয়ের বয়স পেরিয়ে গিয়েছিল। তবে একটু দেরি হলেও কর্তাই উদ্যোগ করে বিয়ে দিলে। কিন্তু বিয়ের 3-4 বছর পরেও তার ছেলেপুলে কিছু হলো না। সেই লেগেই বলছিল, 8 বছর ধরে সংসারে ছেলে বলতে আমার ওই খোকা। তাই এই অবস্থায় সে আর একা আমার খোকা হয়ে কেনে থাকবে? সে হলো সবার চোখের মণি। এদিকে সংসারে দিন দিন ছিরি বৃদ্ধি। সবাই মনে করতে লাগলো ওই খোকাই এত সুখের মূল। তাকে নিয়ে কি যে করবে সে আর কেউ খুঁজে পেত না। সব কিছুতে আগে বড় খোকার কথা। বাড়িতে মন্ডা মিঠাই এলে বড় খোকা কই। যে যখন বাইরে যেছে কিছু একটু হাতে করে আনছে বড় খোকার লেগে। কর্তাই বরঞ্চ খোকার দিকে তেমন নজর দেয় না। সে হয়তো সময়ই পায় না। হয়তো ভাবত ছেলে তো সবারই, আমি না দেখলেই বাকি, দেখার লোকের কি অভাব। ছোট বোনটির ততদিনে বিয়ে হয়ে গিয়েছিল বটে, তবে তারপরের ছোট দুটি ভাইয়ের তেখনো বিয়ে হয় নাই। এই ছোট দেওর দুটি আমার দুটি ভাই ছিল। যা বলতম তাই শুনত। আর খোকাকে খানিকক্ষণ না দেখলেই চোখে যেন আদার দেখত। এই করতে করতে 8 বছর কেটে গেল। কি আশ্চর্যি মা! চোখের সামনে আমার শামলা রঙের খোকা 8 বছরেরটি হয়ে গেল। কি তার চোখে মায়া, কি তার মুখে লাজুক হাসি, সে আর কোনোদিন দেখলম না। ঠিক সময়ে তার হাতে খড়ি হলো। কর্তা নিজেই হাতে খড়ি দিলে। এই সময়ে কি করে আমার মনে নাই, গায়ে এক ওস্তাদ যে এলো। তাকে গায়ে আনা হলো নাকি সে নিজেই এলো, এখন আর বলতে পারবো না। তার কাজ হলো খোকাকেই পড়ানো। গায়ে মুসলমান পাড়ায় তো পড়ার মতন আর একটি ছেলেও ছিল না। কর্তা মাটির পাঁচির দিয়ে ঘেরা একটা বড় ভিটে কিনেছিল। একটি মাত্র ছোট মেটে ঘর ছিল সেখানে, তাতে কোনো জানেলা নাই। আলকাতরা মাখানো একটি মাত্র দরজা ছিল। সেই ঘরে হলো ওস্তাদজির আস্তানা, আর মোটে একজন পোড়ো আমার খোকা। সবাই বলতো কালা ওস্তাদজি, কানে সে কিছুই শুনতে পেত না। ভারী ভালো লোক। 3 বেলা তার খাবার যেত আমাদের বাড়ি থেকে। খোকার জন্মের 4 বছর পর আমার একটু সন্তান লষ্ট হলো। সেও খোকা ছিল। পেট থেকে মরাই জন্মাইছিল। কি আর কি করবে? 2 দিন বাড়িটাও থম ধরে থাকলো। শুধু শাশুড়িকে মুখ ফুটে আহাজারি করতে শুনেছিল। তখন দুনিয়া ফাঁকা ছিল। গর্ভনষ্ট হলে সবারই খুব গায়ে বাজত। এ কেনে হলো, এ কেনে হলো, এমন দুর্দৈব কেনে? শাশুড়ির খালি এই আফসোস। এদিকে ছেলে হতে যেয়ে আমার প্রায় সব রক্ত বেরিয়ে গেল। মরার মতন হলম। শরীর শুকিয়ে কাঠি হলো।
মরা ছেলের মুখটো একবারই দেখেছিলাম, সে না দেখাই ভালো ছিল। সময়ের অনেক আগেই সে দুনিয়াতেই আসতে চেয়েছিল। যেদিন বাড়িতে বিপদ ঘটে সেদিন কর্তা বাড়িতে ছিল কিনা মনে করতে পারছি না, বোধহয় ছিল না। বাড়ির বউয়ের সন্তান হবে এ ছিল মেয়েলি ব্যাপার। বাড়ির পুরুষদের এই নিয়ে কোনো ভাবনাই ছিল না, তাদের তো কিছু করার নাই। হাড়ি বৌদাই ঠিক করা আছে, সেই ব্যবস্থা বছর কাবারি। বছরের শেষে দায় একটু সিদে পায়, শাড়ি কাপড় পায়, চাল ডাল পায়, পারলে কেউ কেউ নগদও কিছু দেয়। সন্তান হলেও দেয়, না হলেও দেয়। বছর শেষে চৈত মাসের মধ্যেই দেয়। আর সন্তান হলে তো কথাই নাই, তখন অনেক কিছুই পায়। বড় লোকের বাড়ি হলে সোনার উপর গয়নাও পায়। আমার বড় খোকা হলে তার দায় সোনার মাকড়ি পেয়েছিল। যাজ্ঞ, কর্তা সেদিন ছিল কি না মনে নাই। এতটুকুনি মরা ছেলে ন্যাকড়ায় জড়িয়ে একপাশে রাখা হয়েছে। রেতে ফিরে কর্তাকে একবার দাঁড়িয়ে দেখলে? কি জানি, ডাক্তার বুদ্ধির কোনো কথাই ছিল না। তাই ভাবি, ছেলে মলো, মাও তো মরতে পারত। তাই যদি হতো তাহলে কর্তা কি করত? বেটা ছেলে আবার কি করবে? মায়ের কথা শুনে দিন কতক বাদে আবার বিয়ে করত। একটা ফল দিয়ে ফল গাছ মরে গেছে, তা আবার তার পাশে আরেকটা ফল গাছ লাগাতে হবে না? হিসাব কথা এখন মনে হয়, তখন কিন্তু মনে হয় নাই। কর্তার মুখটা কেমন হয়েছিল তখন দেখি নাই। পরেও কোনোদিন কর্তা ই নিয়ে কোনো কথা বলে নাই। বিপদের ছেয়া কি চিরকাল থাকে? এই বাড়িতেও থাকল না। একদিন খবর পাওয়া গেল, ছোট যে বোনটির বিয়ে হয়েছিল 10 কোষ দূরের এক গাঁয়ে, সেই বোনটির একটি খোকা হয়েছে। যদিও সেই অন্য বংশের ব্যাপার, তাদের বাড়িতে প্রথম বংশধর এসে, তবু মেয়ে তো ই বংশের। সেই লেগে ই বাড়ি আনন্দের সাগরে ভাসতে লাগল। কথা তার ছোট বোনদের কি চোখে দেখত সে কথা আগে বলেছি। বিশেষ তার এই ছোট বোনটিকে ভারী ভালোবাসত। সোমবাদ পেয়েই কত কি সামগ্রী দিয়ে ঝুড়ি বাঁক ভরে লোক রওনা করিয়ে দিলে, আর নিজে ঘোড়া হাঁকিয়ে ছুটল ছোট বোনের বাড়ি। গায়ে যে বড় বোনের বিয়ে হয়েছিল তার তখন বেশ কত ছেলে মেয়ে হয়েছে। 2টি ভাগ্নে তো তখন বেশ ডাগরি হয়েছে। তবু ভিন গায়ে ছোট বোনের খোকা হবার খবরে কর্তা কি যে খুশি হলো সে আমার এখনো মনে পড়ে। আস্তে আস্তে সব আবার আগের মতন হলো। ছোট 2টি দেওর এখন জোয়ান মরদ হয়ে উঠেছে। দুজনাই বড় স্কুলে পড়ছিল। সে দুজনা তো লেখাপড়া করলে না, আমার বিয়ের আগেই বোধহয় স্কুল ছেড়ে দিয়েছিল। এখন দেখছি দেওরেরও মতিগতি ভালো লয়, স্কুল মনে হয় ছেড়েই দেবে। কর্তার কাছে এসে মাথা নামিয়ে দাঁড়ায়, পায়ের নখ দিয়ে মাটি খোঁড়ে। আর ব্যবসা ট্যাবসা করা যায় কিনা ভয়ে ভয়ে ভাইকে তাই কথাই শুধোয়। তবে ছোট দেওরটি মন দিয়ে স্কুলে পড়ছে। আমার খোকাও কালা উস্তাদজির কাছ থেকে ছাড়ান পেয়ে স্কুলে ভর্তি হবে হবে করছে। এই সময়ে যখন সবারই মনে হচ্ছিল সংসারে শিগগিরই আর কোনো ছেলে মেয়ে আসবে না, সেই রকম সময় আমারই আরেকটি খোকা হলো। বড় খোকার বয়স তখন 8 বছর। বড় খোকা ছিল সামলা, সে রং দেখলে চোখ জুড়িয়ে যেত, জানে শান্তি হতো। গরমকালে গাছের ছায়ায় বসার মতন মনে হতো। আরে নতুন খোকার রং হলো গোড় ও ধপধপে। বড় খোকা হলো ঠিক তার বাপের মতন। কর্তার গায়ের রঙও ছিল সামলা। নতুন খোকা হলো তার মামার মতন। তাইলে সংসারে এখনো পর্যন্ত ছেলেপুলে বলতে হলো আমার 2টি খোকাই। সেই কালে
ছেলে মেয়ে কম বেশি নিয়ে কেউ কিছু ভাবত না। চাকরি করে কাঁচা টাকা আয় করে সবকিছু কিনে খাওয়া তো তখন ছিল না। সবাই গায়ে ঘরে থাকত, বাইরে আর কে যেছে? বাড়ির খেছে, বাড়ির মাখছে, শুধু কি মানুষ, গরু, ছাগল, কুকুর, বেড়াল সবারই হক আছে। বলতে গেলে এক থালাতেই সবাই খেছে। পগারে, জমিতে, ডেঙায় যেখানে ঘাস হয়েছে সে ঘাস 2টো ছাগলে খেলেও যা, 10টো ছাগলে খেলেও তাই। ঘাস কি ফুরিয়ে যেছে? সব বাড়ি গরু ছাগলে সে ঘাস খেতে পারবে। বাড়িতে 1টো ছেলে না 2টো ছেলে না 10টো ছেলে, সে হিসেব কেনে করবে লোকে? খাক না সবাই মিলে যতক্ষণ আছে। তাই দেখতুম প্রায় সব বাড়িতেই 5টো 6টো ছেলে মেয়ে আছে। 10-12টো পর্যন্ত ছেলে মেয়ে হতো কারু কারু, তবু গাঁ ঘর ফাঁকাই লাগত। এখনকার মতন কিস কিস করতো না। নতুন খোকার জন্ম হলো বলে বাড়িতে তাই আনন্দ বাড়ল বই কমল না। শাশুড়ি ননদ আমাকে নিয়েই বড়াং করতে লাগলো। তারা বলতো, মেয়ে তোর বউয়ের পয়ে সব হচ্ছে, আয় সম্পত্তি বাড়ছে, আবার দেখো কেনে বংশও বাড়ছে। এই করতে করতে দিন পেরুইছে, মাস পেরুইছে, বছর পেরুইছে। শেষে 2 বছর গেলে, আমার পরের খোকাটি 2 বছরেরটি হলে একদিন জানা গেল সেজ বউ বারদার। এই কথা জেনে আমার আনন্দ হলো সবচেয়ে বেশি। এতদিন পেরাই মনে হতো সবারই সব সুখ যেন আমি একাই কেড়ে নিয়েছি। সুখসি ভাগ করে নিতে হয়, নিজের সুখ কম করে নিলে তবে সেই সুখ বাড়ে। আমি সেজ বউয়ের খুব আদর যত্ন করতে লাগলাম। অনেক কাজ আর আমি তাকে করতে দিতাম না, নিজেই করতাম। গায়ের খাওয়া দাওয়া তখন খুব সাদা মাটা, একই রকম খাবার দাবার সব বাড়িতে। সেই ডাল ভাত তরি তরকারি, মাছ গোস্ত খুব কম। মাছ যদি বা মিলত, গোস্ত খাওয়া খুবই কম। হিঁদুরা বোধহয় সারা বছরেও একদিন গোস্ত খেত না। মুসলমানরা মুরগি পুষত বলে ডিম আর মুরগির গোস্তটাও কখনো কখনো খেতে পেত। সেজ বউয়ের খাওয়াটো যাতে ওরই মধ্যে একটু ভালো হয়, আমি সেই চেষ্টা করতাম। তবে সে খুব সামান্য। কারো লেগে কোনো কারণে আলাদা খাবার দাবারের কথা তখন কেউ ভাবত না। ছেলে মেয়ে হবে না হবে, ভারতে রাত দিন হচ্ছে, ইয়ার লেগে আবার হেন লয় তেন করতে হবে কেনে? সে যাই হোক, দুধ আর ডিমটো আমি আলাদা করে সেজ বউকে জোর করে খাওয়াতাম। 10 মাস 10 দিনের মাথায়, কে জানে 10 মাস না 9 মাস, সবাই 10 মাস 10 দিনই বলতো। তাই বলছি, 10 মাস 10 দিনের মাথায় সেজ বউয়ের একটু মোটা সোটা খোকা হলো, আপনা আপনিই হলো। দায় বউ এসে দেখে খোকা হয়ে গিয়েছে, মাটিতে পড়ে ওয়া ওয়া করে কাঁদছে। আমরা সবাই মজাক করে হেসে হেসে বললাম, দায় বউ, তোমার এবার আর কোনো পাওনা নাই, আতুর ঘরে ঢুকতেও হলো না। ই ছেলে তোমাকে কি দাইমা বলে ডাকবে? কথা শুনে দায় বউ লথ নেড়ে নেড়ে কি হাসতেই না লাগলো। ইয়ার পরের কথাটো এখানেই বলে দিছি। সেজ বউ আর কোনো সময় নিলে না। পরের বছর, 1 বছর হয়েছে কি হয় নাই, তার আরেকটু খোকা হলো। ও মা, মা গো, কতদিন যাই নাই, এইবার বাপের বাড়ি যাব। 2 ছেলে নিয়ে বাপের বাড়ি যেছি। ছোট ছেলেটো তখন একটু ডাঁটো হয়েছে। মাঝখানে পরপর 2 বছর বাপের বাড়ি যাওয়া হয় নাই, সংসারের হ্যাঙ্গামে। বিয়ের পর থেকে প্রীতিবারেই গরমকালে বাপের বাড়ি যাওয়া হয়েছে। আবার প্রীতি বছরেই বাপের বাড়ি থেকে ভাদর মাসের শেষে, না হয় আশ্বিন মাসে মা কত যে খাবার দাবার, পিঠে পুলি, ফল মূল, কাপড় জামা পাঠাইতো তার সীমা নাই। সৎ মা বলে যে
কোথাও গাফিলি হবে তার জো ছিল না। ভাড়া কাঁধে নিয়ে লোক আসত, সঙ্গে আসত বাগদি বউ, অনেক রকম জিনিস আসত। কোনো কোনো বছর আবার বড় মিরিক লয়তো রুই মাছও আসত। হ্যাঁ, শাশুড়ি সব যেমন খুব পছন্দ করত, তেমনি নিজের কর্তব্যও করত। ফেরত যাবার সময় বাগদি বউকে খুশি করে দিত। ভাড়াটাও ফাঁকা যেত না। আমি বাপের বাড়ি যাই আর না যাই, মায়ের কিন্তু কুসব পাঠানোর কোনো বছর কামাই ছিল না। মাঝখানে 2 বছর যাই নাই, কিন্তু কিবার যেই যাবার কথা হলো, কর্তাও মত দিলে, তখন জান যেন ছেড়ে যেতে লাগলো। কি করে ভুলেছিল মা? কোন নিপাসনে পড়ে আসি, কাদের নিয়ে কি করতে সদর ছেড়ে এত দূরে আসি। কোথা রইল মা বাপ, কোথা রইল ভাই বোন, কোথা রইল গাঁ ঘর, এসব মনে করে বুকের মধ্যে হু হু করতে লাগলো। আমি বাপের বাড়ি যেতাম আমাদের নিজেদের মোষের গাড়িতে, আর ফিরে আসতাম বাপের বাড়ির গরুর গাড়িতে। গাড়ি বিহানবেলায় যাবার লেগে তৈরি হলো। গাড়িতে খ্যার বিছিয়ে তার উপর মোটা মোটা 4 ফুল তোলা ক্যাথা বিছিয়ে বিছানা তৈরি হলো। নতুন টপ্পরের পেছনের মুখ শাড়ি দিয়ে বাঁধা, সামনের মুখও শাড়ি দিয়ে বাঁধা। একবার ভেতরে ঢুকলে আর কিছুই দেখবার উপায় নাই। মাহিন্দার সড়াটো গাড়ি ডাকিয়ে নিয়ে যাবে, পাঁকা বাঁশের লাঠি নিয়ে পেছু পেছু হেঁটে যাবে হলাবাগদি, পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে ফিরে আসবে। 2 ছেলে সাথে করে গাড়িতে উঠে টপ্পরের ভেতরে ঢুকলুম না কবরের ভেতরে ঢুকলুম। বড় খোঁকা তখন অনেকটু শেয়ানা হয়েছে, সে ভেতরে থাকবে কেন, গাড়োয়ানের কাছে যেয়ে বসবে। আমি খালি ভাবছি পাড়াটো শুধু পেরোলেই হয়, টপ্পরের সামনের শাড়িটো তুলে দেব। গাড়ির ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। টপ্পর নতুন রং করা হয়েছে, তার গন্ধ আসছে। টপ্পরের সরু একটো ফাঁক দিয়ে রাস্তার লাল ধুলো দেখতে পেয়েছি। বুঝলাম পাড়াটো পেরিয়ে এসে গায়ের ঠিক বাইরে বড় দিঘিটোর দক্ষিণ পাড় দিয়ে যেছি। শুকনো ডহরে হড়হড় করে গাড়ি নেমে আবার রাস্তায় উঠতেই আমি খোকাকে বললাম, সামনের কাপড়টা সরিয়ে দে তো বাপ। কাপড় সরিয়ে দিতেই এমন ভালো লাগলো, সে আর কি বলবো। সকালবেলার হাওয়া এসে গায়ে লাগলো, জানটো যেন তর হয়ে গেল। এদিকে নদী নালা তেমন নাই, শুধু ধানের জমি, বিরাম জমি লয়, সেই লেগে মাঠ ধুধু করে না। ফসলি ধানের জমির মাঠ, তার অরম্ভ কি শেষ নাই। যেদিকে তাকায় চোখ যেচে যেচে যেচে, কোথাও আটকাবে না। উঁচু নামও নাই কোথাও। শেষে অনেক দূরে চোখ যেয়ে ঠেকছে কোনো একটো গায়ে। মাথার ওপরের আসমানের মতনই মাঠের আসমান। সে সময় রাস্তাঘাট তেমন ছিল না, পাকা রাস্তা তো লয়, কাঁচা সরানো নয়। মাঠের ওপর দিয়ে পায়ে চলার রাস্তা চেওড়া আলের ওপর দিয়ে। লোকে বলে পথ আল, আর আছে গরু মোষের গাড়ি চলার অনেক রাস্তা, কিলবিল করছে। একে বেঁকে হয়তো 10টো রাস্তার একটো যেয়ে গায়ে ঢুকেছে। এসব রাস্তা ধান কাটার সময় যার কালে খুব ব্যবহার হয়েছে। এখন খরানির কালে আস্তে আস্তে ঘাসে ঢেকে যেছে। শুধু একটো দুটো রাস্তা এক গাঁ থেকে আরেক গাঁ হয়ে মাঠের বুক চিরে কোথা গিয়েছে খেয়ে জানে। গাড়ি যেয়ে যেয়ে সেসব রাস্তায় খুব ধুলো, বাতাসে উঠছে। আর বেশি বাতাস হলে ধুলোয় ধুলিস্কার সাদা মেঘ হয়ে উড়ে বেড়াইছে। মাঠের মাঝখানে এসে দেখলাম কোনো দিকে লোকজন দেখা যেছে না। এখন থাকবেই বা কেন লোক? সেই মাঘ ফাগুনে ধান কাটা হয়ে গিয়েছে, সব এক ফসলা রোয়া আমন ধানের জমি, ধান ছাড়া আর কিছু হয় না। ধান কাটার পরে জমি সব এখন ফাঁকা পড়ে আছে, নাড়াগুলিনও ধুলোয় ঢেকে গিয়েছে।
আবার জ্যৈষ্ঠী মাসে পানি হয়ে জমিতে বাত না হলে গরু মোষের নাঙল নিয়ে মানুষ মাঠে নামবে না। আমি তার টপ্পরের দুমুখের শাড়ি খুলে দিতে বললাম। কে আর দেখছে? 2 পুত নিয়ে বাপের বাড়ি যেছি, ভয় তো কিছু নাই, সঙ্গে লোকও আছে। গাছপালা এদিকে তেমন নাই বটে, তা বলে বনকুল, শেয়ালকুল, রেলপাতি এসবের ঝোপঝাড় কি নাই? আর আছে যেখানে সেখানে থেলানে থেলানে পুকুর, এখন শুকিয়ে কাঠ। 2-1 সামান্য পানি আছে, 1-2 আছে বেশ পানিতে ভরা, সে পানি খাওয়াও যায়। এসব মেঠো দিঘির পাড়ে বিরাট বিরাট বটপাকুড়ের গাছ, তাদের ছায়ায় খানিকক্ষণের লেগে গাড়ি থামিয়ে গরু মোষের বিশ্রাম হয়, ওদের পানি খাওয়ানোও হয়। আমরা তাই করলাম। একটা বড় পাকুড় গাছের তলায় গাড়ি থামিয়ে গাড়োয়ান মোষ দুটোকে পানি খাওয়াইতে নিয়ে গেল। আমিও কাঁকালটো একটু ছাড়ানোর লেগে ছেলে দুটোকে নিয়ে গাড়ি থেকে নামলাম। দেখলাম হলা বাগদি তেল চুকচুকে পাকা বাঁশের লাঠিটি বগলে রেখে 2 হাত জোর করে ঠায় দাঁড়িয়ে আছে। ভয় কিছু নাই, জানি যে হলা বাগদি কোনো বিপদ এলে জানকে জান করবে না, তাকে না মেরে আমার কি আমার সন্তানদের গায়ে কেউ একটু আঁচড় পর্যন্ত দিতে পারবে না। আমি একটু এদিক ওদিক হাঁটছি। বড় খোকা বটগাছটোকে ঘুরে ঘুরে দেখছে কি কি পাখি আছে। দুপুরবেলা, তাই পাখি ডাকছে না বটে, কিন্তু অত বড় গাছে অনেক পাখি নড়ে চড়ে বেড়াইছে, বেশ বোঝা যেছে। গাছটো মনে হচ্ছে জ্যান্ত, কথা বলছে। গাছতলায় খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলো। হ্যাঁ, এখন মনে হচ্ছে মাঠের ঠিক মাঝখানে এসেছি। কোন দিকে কোন গা তার বোঝা যেছে না, ধুলোয় লেপুটে গিয়েছে। এখন আসমানও লাগছে গোল, মাঠও লাগছে গোল। একটু ভয় লাগলো, কেনে তা জানি না। মনে হতে লাগলো কোনো রাস্তাই আর শেষ হবে না। কি করে কোথা শেষ হবে কে বলতে পারবে? মনে হচ্ছে ঘর বাড়ি, পুকুর ঘাট, সবুজ বন আর কি দেখতে পাওয়া যাবে। এই কথা মনে করে নিজের মনেই হাসলাম। কতবার এই পথ দিয়ে বাপের বাড়ি গিয়েছি, যত দূরই হোক পথ কি ফুরোয় নাই, মায়ের কাছে কি যায় নাই।